আমাদের দেশটা সঙ্গে ইউরোপের কোনো দেশ বা পার্শ্ববর্তী কোনো দেশের সাথে খুব বেশি তুলনা করা যাবে না। ভারতবর্ষের মতন করেই চলবে, এটা হচ্ছে বাস্তবতা। তার নিরিখে আমি বলতে পারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদিও পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে যে সংখ্যক বেড আছে, একটি তথ্য আপনাদের দিলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। ভারতবর্ষে করোনার জন্য নির্দিষ্ট যে 1.5 লক্ষের মতো বেড ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি ইউটিলাইজেশন কথা বলেন, তার 2% মাত্র ব্যবহার হয়েছে। আরো যদি ক্রিটিক্যালি ইল পেশেন্টদের ক্ষেত্রে ভেন্টিলেশন বা ওই জাতীয় বিষয়ের কথা ধরেন, তার ব্যবহার হচ্ছে 2%-র নিচে। আমাদের রাজ্যে ইতিমধ্যেই কিন্তু কলকাতা মেডিকেল কলেজের মতন হাসপাতালকে কোভিড হাসপাতাল করা হয়েছে, এমআর বাঙ্গুরকে কোভিড হাসপাতাল করা হয়েছে, প্রায় 9,000 বেড ইতিমধ্যেই আছে। এর বাইরে যদি প্রয়োজন হয় বেড করাটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে ট্রান্সমিশনটাকে বন্ধ করা। ট্রান্সমিশন রোখার জন্য সবার আগে দরকার হচ্ছে আমাদের উদ্যম যেমন থাকবে, জনসাধারণ যাদের জন্য সমস্ত পরিকল্পনা, তাদের সর্বাঙ্গীন অংশগ্রহণ, তাদের সহযোগিতা, তারা যাতে তথ্য গোপন না করেন, তারা যাতে আমাদের কথাগুলো শোনেন, তারা যাতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন, তারা যাতে হাসপাতালগুলোতে কিভাবে ব্যবহার করতে হবে, কোয়ারেন্টাইনে তাহলে কি করতে হবে, মাস্ক ব্যবহার করবেন কত, একদম সুনির্দিষ্ট হয় যেভাবে আমরা বলছি, বারংবার বলছি। সাধারণ মানুষের এই সার্বিক সহযোগিতা ছাড়া কিন্তু এই ট্রান্সমিশনের যে চেন, সেই চেনটাকে আমরা ব্রেক করতে পারবো না। সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে এই সবটাই কিন্তু আমাদের প্রত্যাশার মধ্যেই ছিল। বিশেষজ্ঞরা বিভিন্ন ম্যাথামেটিক্যাল মডেল যা অ্যাপ্লাই করেছিলেন, তাতে আমরা সবাই বলেছিলাম যে মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে এরকম একটা কেসের সংখ্যা বাড়তে পারে। এটা সেই অর্থে প্রত্যাশিতই ছিল, সতর্কবাণী বা চেতাবনীও ছিল, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ হয়তো করিনি। এবং আমাদের মনে হয়েছে দেশের সরকার এবং রাজ্য সরকারগুলিও দায়িত্ব নিতে সহৃদয় মনোভাবের পরিচয় দেননি। তারা অনেকেই বিভিন্ন সময় রাজনৈতিক বাদানুবাদেও জড়িয়েছেন এবং কোথাও যেন একটা সমন্বয় এবং সহযোগিতার অভাবটা খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছিল। ফলশ্রুতিতে আমরা জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বলেছিলাম, এই যে পরিযায়ী শ্রমিক বলে যাদের বলছি, অন্য রাজ্যের মানুষ ব্যাপক হারে বিভিন্ন রাজ্যে আসছেন, আমাদের রাজ্য এসছেন, এবং এটাই সবচাইতে ভয়ের বিষয় ছিল যে এই মানুষগুলো গরিব, প্রত্যন্ত এলাকার বাসিন্দা, গ্রামীণ এলাকার বাসিন্দা, তাদের মধ্যে সংক্রমণ ছড়াবে। এবং যেহেতু সেখানে শিক্ষা সচেতনতার মানটা আমরা এখনো সেই মতো বাড়াতে পারিনি, সেই কারণেই সংক্রমণ একবার শুরু হলে তার সম্প্রসারণ বা ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা অনেক বেশি। সেই অর্থে এখন আমাদের রাজ্যে বিশেষ করে সংক্রমণ বাড়ছে, গ্রামীণ এলাকায় বাড়ছে, অনেক সিমটম ফ্রি, অ্যাসিমটমেটিক, উপসর্গবিহীন মানুষের মধ্যে সংক্রমণের ঘটনা ঘটছে। সেজন্যই আইসিএমআর এর নির্দেশ ক্রমে, আমাদের রাজ্য সরকারের নির্দেশে আমরা অ্যাসিমটমেটিক যে মানুষরা আছেন, যাদের আইএলআই বা রেসপিরেটরি ইনফেকশনস এর কোনো সাইন সিমটমস আছে, তাদের মধ্যে টেস্ট করছে, টেস্টের সংখ্যা বাড়ছে, এটা আমরা সবাই জানি। একটা বিষয় কিন্তু খুব উল্লেখযোগ্য এই সঙ্গে, যে দেশের কথা যদি বলেন, এখন সরকারের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবে বারংবার বলছি যে 5টা রাজ্যের কয়েকটা বড় শহরেই সংক্রমণটা এখন 70% দেখা দিচ্ছে, অর্থাৎ সেই ম্যাপিংটা আমরা করে ফেলেছি। গ্রামাঞ্চলে আমরা জানি, কিন্তু ওভারঅল যদি ভাবেন আমাদের দেশের পার্সপেক্টিভে বা আমাদের রাজ্যের পার্সপেক্টিভে, সিন্স দ্য বিগিনিং আমরা কিন্তু কেসের সংখ্যা এবং মৃত্যুর হার যদি ধরি, যদি হারের কথা ধরি, রেটের কথা ধরি, তাহলে কিন্তু মোটামুটি একটা স্ট্রিম লাইনে আমরা আছি, একই রকম লেভেলেই আছে। খুব বেশি বেড়েছে বা এরকম কোনো আতঙ্কগ্রস্ত হওয়ার মতন পরিবেশ তৈরি হয়েছে তা না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা যদি লকডাউনের আগের খবরটা শুনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু 10ই জানুয়ারি থেকে আমাদের সতর্কবাণী শোনাচ্ছে। আমাদের দেশে প্রথম কেস এলো 30শে জানুয়ারি, এবং কেরালা সরকার তারা কিন্তু 10ই মার্চ থেকে, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্যান্ডেমিক ঘোষণা করেন, তার আগে থেকেই কিন্তু তারা নানা রকমের পন্থাপকরণ নিয়ে সাধারণ কিছু বিধি ব্যবস্থা প্রয়োগ করে সংক্রমণটাকে রুখে দিয়ে বিশ্বের তারিখ অর্জন করেছেন। আমরা এখনো যা সময় আছে, আমরা জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে রাজ্য সরকারগুলির সাথে সমন্বয় করে যদি কেন্দ্রীয় সরকার, বিশেষ করে রেল দপ্তর, এই ভিন রাজ্যের মানুষদের নির্দিষ্টভাবে, সুশৃঙ্খলভাবে, মাথা ঠান্ডা রেখে একটা পদ্ধতি করে এন্ট্রি এবং এক্সিট 2 জায়গায় টেস্ট করে, এবং যারা সম্ভাব্য রোগী
তাদের টেস্ট করানোর ব্যবস্থা করেন এবং যারা পজিটিভ আসবেন তাদের আলাদা করে আইসোলেশন, সে হোম আইসোলেশন হতে পারে, হসপিটালে রেখে হতে পারে, এবং তাদের যারা কন্ট্যাক্ট ট্রেসিং। আমার বেশ মনে আছে ওয়াশিংটন পোস্ট কেরালার এই সাফল্যের পরিপ্রেক্ষিতে একটা সুন্দর কথা লিখেছিলেন। আমি যদি কথাটা বলি, aggressive testing, intense contact tracing, instituting a longer quarantine building, thousands of shelters for the migrant laborers, stranded by the sudden nationwide shutdown, and distributing millions of cooked meals to those who need it. মানুষ তো এটাই চায়, একটা মোটামুটি বাসযোগ্য জায়গা, যেটা কোয়ারেন্টাইন বলবো, সেখানে তার প্রাকৃতিক কাজকর্ম করার জন্য যেটুকু সুযোগ সুবিধা থাকবে, ভদ্রস্থ পরিবেশ থাকবে, দুবেলা দুটো খাবার পাবে, একেবারে সেটাই তো আমাদের। শুনুন, যে কোনো সংক্রমণ ব্যাধি বা কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে যে তিনটে পিলার আছে, এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্ট। আমরা যদি তিনটেই আলাদা আলাদা করে আলোচনা করি তাহলে দেখবো এজেন্টকে আমরা চিনি, কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে কোভিড ভাইরাসটা অলরেডি 10টা স্টেন আবিষ্কৃত হয়েছে এবং সে ব্যবহারটা সম্পর্কে এখনো সম্যক ধারণা হয়নি। হোস্ট আমরা জানি যে কোনো সংক্রামক ব্যাধি তার প্রাদুর্ভাব যখন ঘটে, এপিডেমিক বা মহামারী যখন হয়, অতিমারী যখন হয়, তখন কতগুলো গ্রুপ ভালনারেবল থাকে। শিশু, গর্ভবতী মা, বয়স্ক মানুষ বা অন্যান্য ডিজিজে যারা ভুগছেন, কোমরবিড কন্ডিশন বা ইমিউনো সাপ্রেসিভ ওষুধ খান বা ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজে ভোগেন, তাদের মধ্যে এর প্রভাব বেশি পড়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ। এই পরিবেশটা একটা কথা আমাদের বারবার ভাবতে হবে যে আমরা তো সবসময় লড়াই করছি আমাদের বাইরের পরিবেশের সঙ্গে, আমাদের ভেতর পরিবেশের সাথে। এবং একটা বাংলায় কথা আছে স্থিতাবস্থা, ইকুইলিব্রিয়াম। যে জায়গায় যিনি আছেন তিনি কিন্তু লড়ে আছেন, তিনি এখনো পর্যন্ত সুস্থ আছেন। যদি তার পরিবেশটা পরিবর্তন করা যায়, তার দুটো প্রভাব হতে পারে। একটা, তার ফলশ্রুতি খারাপের দিকে যেতে পারে, একটা ফলশ্রুতি হতে পারে তিনি উন্নতির পথে যেতে পারে। কিন্তু এই সংক্রামক ব্যাধির নিরিখে দেখা গেছে যখনই কোনো মানুষের স্থিতাবস্থার পরিবেশকে বিঘ্নিত করা হয়, যে কোনো কারণে হোক, সেটা ন্যাচারাল ক্যালামিটি হতে পারে বা ম্যানমেড কোনো ডিজাস্টার হতে পারে, বা এই আমাদের অপরিকল্পনীয়ভাবে এক জায়গার মানুষকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার যে বাসনা আমাদের দেশের সরকারের মধ্যে দেখা দিয়েছে, কারোর মধ্যে কোনো সমন্বয় নেই। কখন কোন ট্রেন কোথায় আসবেন জানেন না, কোথাকার মানুষ কিভাবে যাবেন জানেন না, কি যানবাহনে, কি গণপরিবহনের সুযোগে তারা যাবেন সেটা তারা জানেন না। এই যে অপরিকল্পনীয় এবং খানিকটা স্বচ্ছতার অভাবের কারণে মানুষের যে পরিবেশ, সেই পরিবেশের যে স্থিতাবস্থা ছিল সেটা নষ্ট করে দেওয়া হচ্ছে। এইটাই কিন্তু সংক্রামক ব্যাধি বিস্তার বা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাভাবিক কারণে আমরা অনেকগুলো বাস মিস করছি। একটা অদ্ভুত লাগে না শুনতে যে 600+ কিছু মানুষের মধ্যে সংক্রমণের অবস্থায় আমরা লোকজনের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য পোশাকি ভাষা একটা কথা বললাম, লকডাউন। আর যখন তুলে নেওয়ার কথা ভাবছি তখন সেই সংখ্যাটা ছাড়িয়ে গেছে 1,70,000-এর বেশি সংক্রমণে। আমাদের কি ভাবতে খারাপ লাগে না যে আমরা যে সময়টা পেয়েছিলাম লকডাউন ঘোষণা করার পরে, সময় কিনে নেওয়ার যে সুযোগ পেয়েছিলাম নিজেদের তৈরি করার, নিজেদের স্বাস্থ্য পরিকাঠামোর ব্যবস্থা উন্নতি করা, আমরা যে কথাটা বারংবার বলি সংক্রামক ব্যাধি বা জনস্বাস্থ্যের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন এবং ট্রান্সপারেন্সি। আমরা না করলাম ডিসেন্ট্রালাইজেশন, না রাখলাম ডেটা ট্রান্সপারেন্সি। আমরা কেন যেন একটা লুকোচুরি খেলছি, রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার, রাজ্যগুলির সাথে রাজ্যগুলির একটা যেন লুকোচুরি চলছে, কে কতটা এগিয়ে আছে, কে কতটা পিছিয়ে আছে, কেউ যেন খোলাখুলি বলতে চাইছি না। আমরা কেন এই লুকোচুরি খেলা আমরা বুঝতে পারি না। স্বভাবতই অনেক কিছুই কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমজনতা। আমজনতার মধ্যে যে সচেতনতা থাকে, আজকে তারা আমাদের সাহায্য করতে পারতেন, আজকে তারা পাশের বাড়ির লোকটিকে সাহায্য করতে পারতেন। কোনো একটা জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা চালনা করার জন্য এগিয়ে এসে সাহায্য করতেন, আমার বাড়িতে করো, আমার এলাকায় করো। সেটা না করে তারা আপত্তি করছেন, এই জায়গাটা তৈরি হতো না। আমজনতার মধ্যে সচেতনতার অভাবেই তারা কিন্তু আজকে লকডাউন খুলে দেওয়ার কথা সরকার বলার অনেক আগে সাধারণ মানুষ তাদের রুজির নাম করে কিন্তু বাইরে বেরিয়ে এসছেন, আমরা আটকাতে পারিনি। যে জায়গায় দরকার ছিল দৃঢ়তার সাথে, সচেতনতার সাথে কঠোরতার মনোভাব নেওয়া, সেখানে কঠোরতম মনোভাবের পরিবর্তে আমরা দিলাম রিল্যাক্সেশন। আর আজকে যখন কঠোর হওয়ার কথা আরো বেশি করে কতগুলো নির্দিষ্ট জায়গায়, যেমন ধরুন এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 5টা স্টেটে কয়েকটা নির্দিষ্ট জায়গাতেই করোনা সংক্রমণ বেশি, আমরা কি করলাম সেই জায়গা থেকেই মানুষজনকে সরিয়ে নিয়েছে যে জায়গাগুলোতে কোনো সংক্রমণ ছিল না। যেমন ধরুন আমাদের রাজ্যে
আমাদের রাজ্যে সেদিনও পর্যন্ত তিনটে জেলায় কোনো রকমের কোনো সংক্রমণ ছিল না, আলিপুরদুয়ার, কুচবিহার এবং পুরুলিয়া। সেখানে আমরা কি করলাম, যে জায়গাগুলোতে বেশি বেশি করে কেস ছিল, মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই, দিল্লি, সেখান থেকে কারোর সঙ্গে কোনো রকমের কথাবার্তা না বলে ট্রেনে করে চাপিয়ে দিলাম লোকগুলোকে, তাদের পাঠিয়ে দিলাম এই সমস্ত জেলায়, পরিযায়ী গরিব মানুষগুলোকে। তারা এসে কি করলেন, সেখানে সংক্রমিত হলেন। আমরা একটা হিসেব করে বলতে পারি, যদি আমরা একটা স্ট্যাটিস্টিক্সের কথা বলি, যে ধরুন দিল্লি থেকে কলকাতা হাওড়া স্টেশনের দূরত্ব হচ্ছে 1435 কিলোমিটার, মুম্বাই থেকে দূরত্ব 1959 কিলোমিটার, আহমেদাবাদ থেকে 2088 কিলোমিটার, চেন্নাই থেকে 1693 কিলোমিটার। এক একটা ট্রেনে এই মানুষজনকে জোগাড় করে ট্রেন চালিয়ে যে পরিমাণ ওদের ক্ষেত্রে ব্যবস্থা এবং অর্থের খরচা করা হচ্ছে, একটা তাদের খাওয়া, তাদের ট্রেনিং, তাদের কাজের সুযোগ, কাজের পরিবেশ সব যেন গ্রহণযোগ্য হয়, সেখানে যেন কোনো রকমের কোনো অব্যবস্থার শিকার, হয়রানির শিকার না হয় এই কর্মী বাহিনী, সেটাও কিন্তু যারা নিয়োগ করছেন, যারা কাজে লাগাচ্ছেন, তাদের দেখার দায়িত্ব। সূত্রের খবর, এই রাজ্যে সরকারি ও বেসরকারি আছে, ভালোই আছে। এখন আমরা থেকে তাকে ঘরে রেখে দিতে পারি না, আমরা কোনো স্বাস্থ্য কেন্দ্রে বা প্রশাসনের কাছে দ্বারস্থ হতে পারি। আপনি শুনতে থাকুন। আর কেউ আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি বর্ধমান থেকে সুব্রত চট্টোপাধ্যায় বলছি। তো আমি লিকুইড থিনার বা লিকুইড অ্যালকোহল দিয়ে যদি আমি হাতটাকে ওয়াশ করি, তো আমার ওর এফেক্ট কতক্ষণ থাকতে পারে সেটা একটু কাইন্ডলি বলবেন? আপনার বাড়িতে সাবান আর জল দুটোই আছে তো? হ্যাঁ, আমি লিকুইড থিনার যদি না ব্যবহার করলেও হয়, তাহলে সাবান জল এক্ষুনি ডক্টর বললেন, বারবার রিপিট করতে হবে। শ্রেষ্ঠ উপায় সাবান দিয়ে বারবার হাত ধোয়া, জল ব্যবহার করে। আমি আরেকজন যিনি আছেন, ডক্টর ব্যানার্জি, যারা বাইরে থেকে আসছেন, রাজ্য এই প্রসঙ্গটা উত্থাপন করেছে। এর ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় একটা চাপ পড়েছে, পরিযায়ীরা ঘরে ফিরছেন বা বাইরে থাকা মানুষ রাজ্যে ফিরছেন, তো সেক্ষেত্রেও তো একটা বাড়তি চাপ আমপান সঙ্গে। এটা দেখো, তুমি যদি পশ্চিমবঙ্গের কথা ধরো, তাহলে আমরা এতদিন ডে 1 থেকেই লকডাউনের প্রথম অবস্থায় আমাদের ঘর গোছানোর যে কাজ করা উচিত ছিল, যত সংখ্যক ল্যাবরেটরি ফ্যাসিলিটিকে আমাদের এই কাজে যুক্ত করা উচিত ছিল, সেই পরিমাণ ল্যাবরেটরিকে আমরা আজও যুক্ত করতে পারিনি। এখনো পর্যন্ত আজকে 51-52 দিন হয়ে যাওয়ার পরেও দেশ জুড়ে আমরা টেস্ট করছি 1 লক্ষের নিচে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু প্রথম থেকেই বলেছে, কোনো একটা দেশের মোট জনসংখ্যার 1.2% যদি আমরা টেস্টের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু এপিডেমিওলজিক্যালি একটা জায়গায় গিয়ে আমরা এই রোগ সংক্রমণের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারবো। দেখুন, এগুলো সবই তো হচ্ছে একটা আর্বিট্রারিলি বেসড অন সার্টেন টেস্ট রেজাল্টস, এই বিভিন্ন জোনে যা আমরা ভাগ করেছিলাম। আমি সুস্পষ্টভাবে বলতে পারি যে দেখুন, এখন যে অবস্থা আছে, ভারতবর্ষের মতন দেশ 60+ ডেজ লকডাউন হয়ে গেছে, লকডাউন আমাকে খুলতেই হতো। প্রশ্ন হচ্ছে লকডাউন খুললে অত কি? এখন এই গণপরিবহন ভারতবর্ষের অর্থনীতিকে চালু রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের চেষ্টা করতে হবে সর্বতোভাবে হাইয়েস্ট পসিবল লেভেল অফ প্রিকশন, সাবধানতা নিয়ে এই গণপরিবহন। আপনি যদি গণপরিবহনের সবচেয়ে ভালো হচ্ছে ছোট গাড়ি দিয়ে সম্ভব না, বড় গাড়ি, বাস, ট্রেন, তার তুলনায় কিন্তু প্লেন অনেক ভালো। কেননা প্লেনের যদি আপনি স্ট্রাকচারাল কনফিগুরেশন ভাবেন, তাতে যা সিস্টেম আছে, তাতে যা এয়ার ফিল্ট্রেশনের ব্যবস্থা আছে, তাতে যা এয়ার এক্সচেঞ্জের ব্যবস্থা আছে, এবং প্লেনগুলোকে যে বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করা হয়, সেখানে কিন্তু চান্স অফ এয়ারবোর্ন ইনফেকশনস অনেক কম। অন্তত 3টে রো পর্যন্ত কিন্তু স্বচ্ছন্দে যাত্রীরা মাঝখানে সিটটা বাদ দিয়ে ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রেখে তারা যাতায়াত করতে পারবেন। এই গণপরিবহন ইকোনমিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, আমরা বারবার যেটা বলছি সেটাই কিন্তু আসল। লকডাউন কখনোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় না, এটা একটা স্ট্র্যাটেজি। সময় কেনা, এই সময় আমরা পেয়েছিলাম 60+ দিন, প্রায় 63 দিন হয়ে গেল, আমাদের দেশ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলো না কোন পথে হাঁটতে হবে। এটা অত্যন্ত দুঃখের, দুর্ভাগ্যজনক। আমার যেটা পরিষ্কার মনে হয়,
যে এই গণপরিবহন ব্যবস্থার মধ্যে অল্প বিস্তর সংক্রমণের সম্ভাবনা নিয়েই ভারতবর্ষের অর্থনীতিটাকে জাগিয়ে রাখতে হবে। কেননা ডক্টর মনিক, আপনি যখন বলছেন তাহলে তো এই 2 মাসের বেশি লকডাউনটা মানে থাকলো না, এটা কি অর্থহীন হয়ে গেল? আসলে আমরা এর উত্তর খুঁজি একটা ছোট ব্রেকের পর। সঙ্গে অত্যন্ত জরুরি বিষয় ছিল, আমরা দেরি করে ফেলেছি। আমরা তো দীর্ঘদিন থেকেই বলছি যে কোনো দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা থেকে শক্তিশালী গণমুখী করবার জন্য মোট জাতীয় আয়ের 10% স্বাস্থ্য খাতে ব্যয় করা উচিত। অনেক দেরিতে হলো আজকে মাননীয় অর্থমন্ত্রী কিছু ঘোষণা করেছেন, আমরা ওয়েট করে দেখি, আমরা অপেক্ষা করি যে কতটা তিনি সত্যি সত্যি বাস্তবায়িত করেন। আমাদের জনস্বাস্থ্যের প্রাথমিক জায়গাটা হচ্ছে রোগ নির্ণয়, কারণ আমরাই তো বলি এখন আমরা সেই দুনিয়ায় বাস করি যেখানে এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করি। আমাদের দেখাতে হয় প্রমাণ যে আমরা কেন, কি কারণে, কোথায়, কেন চিকিৎসা কতখানি করব। এভিডেন্স বেসড মেডিসিনের জমানায় ল্যাবরেটরির সংখ্যা বাড়ানো, প্রয়োজনীয় হিউম্যান রিসোর্সেস ডেভেলপ করা, তাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার দায়িত্ব নিশ্চিতভাবে রাষ্ট্রীয় সরকারের আছে এবং সেই লক্ষ্যে হয়তো খানিকটা তিনি আজকে ঘোষণা করেছেন। করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে হলো সেটা অত্যন্ত একটা জরুরি বিষয় ছিল আমাদের দেশের নিরিখে। আমরা আশা করব যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ব্যবস্থাগুলি দ্রুত সময় একদম নির্দিষ্ট করে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করা হবে। অনেক ধন্যবাদ ডক্টর বণিক আমাদের সঙ্গে থাকুন। আমার সাজেশন হচ্ছে, দেখুন, যে কোনো নতুন জীবনশৈলী বা লাইফ স্কিল শিখতে হলে, গ্রহণ করতে হলে তার কতগুলো ধাপ আছে। প্রথম ধাপ জানানো, আমরা জানাচ্ছি জনসাধারণকে। দ্বিতীয় ধাপ বোঝানো, আমরা এই অনুষ্ঠানগুলোর মারফত তাদের বোঝাচ্ছি গুরুত্ব, যে নতুন জীবনশৈলীকে একাত্ম করে নিতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে উৎসাহিত করা। চতুর্থ বিষয় হচ্ছে তাদেরকে অনুপ্রাণিত করা এবং পর্যবেক্ষণে রাখা, যারা যেগুলো শেখালাম সেগুলো বোঝান এবং বুঝে তারা নিজেদের ব্যবহারিক জীবনে গ্রহণ করেন। এইটাই হচ্ছে গিয়ে কিন্তু যে কোনো নতুন লাইফ স্কিল বা জীবনশৈলী নিজের জীবনে গ্রহণ করার ধাপ। এই ধাপগুলো গুরুত্ব সহকারে অনুধাবন করতে হবে। সবার শেষে মনে রাখতে হবে, যখন প্রশ্ন ওঠে অসুস্থ না অনাহার, তখন আমাদের বোধহয় বেছে নিতে ভ্রান্তি হয় না যে আমরা চাই পেটের দুবেলা দুমুঠো খেতে। তার জন্যই জীবন জীবিকা, অসুখ অসুস্থতা, এই ভারসাম্য রক্ষা করে আমাদের এগোতে হবে। নিজেকে বদল করতে হবে, অন্যদের বদল করতে হবে, যাতে নিজেরা এবং অন্যরা সবাই একসাথে এই কোভিড সংক্রমণের হাত থেকে বাঁচতে পারি। কাজটা কঠিন হলেও সম্ভব, আপনার পক্ষে, আমার পক্ষে, আমাদের সকলের পক্ষে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, দেখুন, আশা এবং উদ্বেগ বা উৎকণ্ঠা নিয়ে আমাদের এই দোলাচলে চলতে হচ্ছে। সবটাই কিন্তু এখনো পর্যন্ত যে উদ্বেগের বা উৎকণ্ঠার বিষয় এমন না। আমরা শুরু করেছিলাম লেস দ্যান 100 ল্যাবরেটরি নিয়ে, এখন আমাদের দেশে 9 করে প্রায় 500 ল্যাবরেটরি কাজ করছে এবং আমাদের টেস্টের সংখ্যাও বাড়ছে। আশার কথা যেটা, অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের নেতৃত্বে দেশব্যাপী কতগুলো সিলেক্টেড ডিস্ট্রিক্টে প্যাসিভ সেন্টিনেল সার্ভাইলেন্সের ডাক দিয়েছেন। অর্থাৎ কিনা হাই রিস্ক গ্রুপ, লো রিস্ক গ্রুপ, তাদের মধ্যে অ্যান্টিবডি কতটা আছে, ইনফেকশন কতটা আছে, তার একটা সেরো সার্ভাইলেন্সের প্রক্রিয়া শুরু হয়েছে। এটা একটা আশার কথা। দ্বিতীয় যে আশার কথা, এত কিছুর মধ্যেও, এত অব্যবস্থার মধ্যেও, এত না থাকার মধ্যেও আমাদের দেশ এখনো পর্যন্ত কতগুলো জায়গায় ভালো পজিশনে আছে। আমি একটা কথা উল্লেখ করেছিলাম, ডেমোগ্রাফির কথা। সিমিলারলি দেখবেন, আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যত অ্যাক্টিভ করোনা পজিটিভ মানুষের চিকিৎসা হচ্ছে, তার শতকরা মাত্র 2.7%কে আইসিইউতে রেখে চিকিৎসা করতে হয়েছিল। মাত্র 1.2% মানুষের ক্ষেত্রে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছিল। মাত্র 0.4% অফ দ্য অ্যাক্টিভ কেসেস, তাদের ক্ষেত্রে ভেন্টিলেশন সাপোর্ট লেগেছিল। অর্থাৎ কিনা নানা কারণে, সে কারণটা এখনো নিশ্চয়ই আমরা বলতে পারবো না, এখনো পর্যালোচনা বা এপিডেমিওলজিক্যাল স্টাডির মধ্যে আছে। ভারতবাসীর মধ্যে এই রোগকে, এই ইনফেকশনকে মোকাবেলা করার, তাকে প্রতিহত করার একটা সহজাত ক্ষমতা ভারতবাসীর মধ্যে আছে। ডক্টর বণিক, আমি এই প্রসঙ্গে ধন্য আশা কুহকিনী, কিন্তু তার সত্ত্বেও আশা নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। হাফ সেঞ্চুরি যে করতে পেরেছেন, আমরা খুশি হই যে তিনি সেঞ্চুরির পথে হাঁটেন, কিন্তু না, করোনা মোকাবিলায় আমরা সেঞ্চুরির পথে হাঁটবো না। মেঘ দেখে আমরা ভয় করবো না, কেন আমরা জানি আড়ালে তার সূর্য হাসছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও বলি, ভারতবর্ষের জনসংখ্যার এই ডেমোগ্রাফিক স্ট্রাকচার, যার উপরে কালকে মাননীয় প্রধানমন্ত্রীও কথা বলেছেন,
আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব আমাদের জনসংখ্যার একটা বিপুল অংশ এখনো 45 বছরের নিচে। স্বভাবতই নানা রকম কারণে আর্থ সামাজিক রোগ প্রকরণ ইত্যাদি নানা কারণে আমাদের দেশের জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু করোনা সংক্রমণের যে আঘাত তাকে খুব সাফল্যের সাথে মোকাবেলা করেছেন এবং আগামী দিনে আরো করবেন। কেননা আগামী দিনে আমাদের সকলের ব্যক্তিগত যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা তার সাথে যুক্ত হবে সার্বিকভাবে রাষ্ট্রীয় শক্তি, রাজ্য সরকারগুলির বিভিন্ন রকমের পরিকল্পনা। আমরা লকডাউন যে উদ্দেশ্য নিয়ে করেছিলাম সেই উদ্দেশ্য আমাদের বেশ খানিকটা সাফল্য এনে দিয়েছে, কোনো সন্দেহ নেই। হয়তো প্রত্যাশিত জায়গায় আমরা যেতে পারিনি, কিন্তু অনেকখানি এগিয়েছি। ডক্টর নন্দী যেটা বলছিলেন যে ন্যাশনাল লেভেলে কোভিড-19 কন্ট্রোল প্রোগ্রাম করতে হবে, মুশকিলটা হচ্ছে এখানেই যে কোভিড-19 হয়তো কালকে নতুন রূপ ধারণ করে কোভিড-19 মাস ধরে বলবেন ডিসেম্বর মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস বা না কোভিড-2020 এরকম পরিবর্তন হতেই পারে। তার আমরা এই ভাইরাসটার চরিত্র অনেক পরে বুঝতে পেরেছি, কেননা এই করোনা ভাইরাসের মতন ভাইরাস নিয়ে আমরা তো অতীতে সংসার করেছি, ঘর করেছি। আমরা ইনফ্লুয়েঞ্জাকে লড়েছি, আমরা ইবোলাকে লড়েছি, আমরা সার্সের বিরুদ্ধে মোকাবেলা করেছি, আমরা মার্সকে লড়েছি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের এখনো যে সময় আছে সেই সময় যদি আমরা সদর্থকভাবে ব্যবহার করতে পারি আমরা অবশ্যই সফলকাম হব। সেই বিশ্বাস, সেই আশা আমার আজকের দিনে দাঁড়িয়েও, এই 50তম দিনে দাঁড়িয়েও ভারতবর্ষের মাটিতে আমাদের আছে। কিন্তু হাতে কতটা সময় আছে সেটা আমরা এখনো জানি না, লকডাউন আর কতটা এগোবে আমরা সেটাও জানি না। চাইছি আপনি যে পরিসংখ্যানগুলো দিলেন সেটা অত্যন্ত বাস্তব এবং আশাব্যঞ্জক। এখানে এই 50 দিন লকডাউন পেরোনো, করোনা নিয়ে এত মাসের লড়াইয়ের পরে আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এই মানসিকতায় কি এবার যেতে হবে যে ইনফেকশনটা হবেই, সেটা নর্মাল, কিন্তু আমি সেটাকে কিভাবে মোকাবিলা করছি সেই হারটাই মুহূর্তে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনফেকশনের সঙ্গে মোকাবিলাটা আমাদের করে নিতে হবে। আমাদের কি মানসিকতায় না গেলে আমরা কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? সেটাই তো আমি বারবার বলার চেষ্টা করছি যে দেখুন, এইরকম ইনফেকশন নিয়ে আমরা ভারতবাসী আদি অকৃত্রিম ভাবে আছি, আমরা ছিলাম, আমরা আছি। কিন্তু আশার আলো হচ্ছে আমরা এখন জেনে গেছি যে ভারতবর্ষের যত মানুষ অসুস্থ হয়েছেন তাদের শতকরা প্রায় 70% মানুষ 5টা রাজ্যে আছেন। আরো সুনির্দিষ্টভাবে বলতে পারি ভারতবর্ষের যত সংক্রমিত মানুষের ঘটনা আমরা জানতে পেরেছি তার 64% মানুষ আছেন মাত্র 15টা জেলায় ছড়িয়ে ছিটিয়ে। অর্থাৎ আমরা এই ম্যাপিং এর কাজটা করে ফেলেছি। এখন যেটা করতে হবে, যারা সংক্রমিত হয়েছেন আর যারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছেন এই মুহূর্তে অ্যাসিম্পটোমেটিক বা ডাইরেক্ট কন্ট্যাক্ট, ফার্স্ট ডিগ্রি কন্ট্যাক্ট ইত্যাদি আছে, তাদেরকে আমাদের সতর্কতার সাথে আলাদা করতে হবে। তাদের সঙ্গে সাধারণ সুস্থ মানুষকে আমাদের আলাদা করে রাখতে হবে। সেই কাজটার জন্য ডক্টর নন্দী যেটা বলছিলেন, ইনফরমেশন, এডুকেশন, কমিউনিকেশন, যাকে এখন আমরা বর্তমানে আর কত গুরুত্ব না দিয়ে বা ভাষাটা পাল্টে আমরা বলি বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন, বিসিসি। অর্থাৎ আমাকে বুঝতে হবে কার সাথে মিশবো, কার কাছে যাব, কতটা দূরত্ব মেনটেন করব, হাত কিভাবে ধোবো, মাস্ক কিভাবে ব্যবহার করব, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে মেনটেন করব। এই যে ব্যবহারিক জীবনে আচরণগত ভাবে নিজেকে বদলে নেওয়ার যে কাজটা এই কোভিড ইনফেকশন আমাদের শিখিয়েছে, আমাদের প্রত্যেকটা সহনাগরিককে সে বিষয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। আমাদের নিজেদের ব্যবহারিক জীবনের পরিবর্তন এনে করোনা নামক এই মহা সংক্রামক অতিমারী সৃষ্টিকারী ভাইরাসটার বিরুদ্ধে লড়তে হবে। পাশাপাশি আমার সহনাগরিক, আমার পরিবারের অন্যান্য সদস্যদের, আমার প্রতিবেশীদের, আমার স্বাস্থ্যকর্মীদের, আমার অন্যান্য সহকারী যারা রয়েছেন, পুলিশ, সাফাই কর্মী, তাদের সকলকেও বোঝাতে হবে এই বিষয়টা, এই ব্যবহারিক জীবনের গুরুত্ব, পরিবর্তনের গুরুত্ব। তারা কোথাও কোনো ধরনের লকডাউনের যে নিয়ম বিধি বা বাইরে বেরোবার যে সোশ্যাল ডিস্টেন্সিং এর নিয়ম বিধি কিচ্ছু মানা হচ্ছে না। সেক্ষেত্রে এটা তো বুমেরাং হয়ে যাচ্ছে কোথাও গিয়ে। এখন তাহলে কি করণীয়? এটা বলার আগে আমি একটা তথ্য একটু বন্ধুদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, আমরা কিন্তু এই 50 দিনের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদের অবজারভেশনকে কনসেন্ট্রেট করতে পারি। একটি গুরুত্বপূর্ণ হচ্ছে 12টা রাজ্যে মাত্র 30টা মিউনিসিপ্যালিটি এলাকায় এখন আমাদের দেশের 80% সংক্রমণ আছে। আমরা জেনে গেছি সেই জায়গাগুলোতে।
আমরা আমাদের যাবতীয় যা উদ্যম সব যদি সেই জায়গাটা কনসেন্ট্রেট করি, তাহলে কিন্তু আমরা অনেকটা সংক্রমণকে আটকে ফেলতে পারবো। পাশাপাশি আজকে মানুষের রুটি রোজগারের যখন প্রশ্ন এসে যায়, পেটের কথা যখন চলে আসে, তখন তো এই রিল্যাক্সেশন সঙ্গত কারণে বাড়াতে হবে, কিন্তু তার সাথে যদি শুধুমাত্র লকডাউন করা হয়, সেটা সঠিক কাজ হবে না। লকডাউনের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তাকে ভালো থাকার জন্য কতগুলো বিধিনিষেধ, তার জীবনশৈলী লাইফস্টাইলের কতগুলো জায়গায় মডিফিকেশন করতেই হবে। আজকে একজন মানুষের সাথে আরেকজন মানুষের মধ্যবর্তী দূরত্ব, যাকে আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং বলছি, কেননা সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা অন্যভাবে ব্যাখ্যা করা যায়, আমি তার মধ্যে যাচ্ছি না। মনে রাখতে হবে একজন সংক্রামিত মানুষই কিন্তু এখনো পর্যন্ত এই সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এলাকাতে নতুন একটি শব্দ নতুন করে আবার আমরা সংযোজন করতে হয়েছে আমাদের, সুপার স্প্রেডার। তার মানে হচ্ছে একজন মানুষ কিভাবে কত দ্রুততে অন্যদের মধ্যে ছড়াচ্ছেন। তাই আমি বলতে চাই যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে একজন মানুষের থেকে আরেকজন মানুষের মধ্যবর্তী দূরত্ব বজায় রেখে অন্য যে স্বাস্থ্যবিধির কথাগুলি আমরা এতদিন বলছি, সেগুলো আমাদের মেনে চলতে হবে। শুধুমাত্র লকডাউন না, লকডাউনের সময়তে কিন্তু আমরা অতীত দিনে এই গত 50-51 দিনে যে ভুলগুলো করেছি, মানুষ তাদের মুভমেন্ট, তাদের উপর আমরা নজরদারি ততটা সুতীক্ষ্ণভাবে করিনি। আজকের দিনে কিন্তু দেশের সরকার, রাজ্য সরকার, তাদেরকে আমরা বলতে পারি তারা যথেষ্ট গুরুত্ব সহকারে এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই নজরদারির কাজটা একটা পয়েন্ট অফ এন্ট্রি, এবং তারা যতদিন থাকবেন, আপাতত 14 দিন যে মুভমেন্ট, তার উপরে কিন্তু আমাদের নজরদারি, তিনি কোথায় যাচ্ছেন, কার সাথে মিশছেন ইত্যাদি সমস্ত বিষয়গুলো নজরদারি করার পাশাপাশি তাদের কিন্তু টেস্টিং এর ফেসিলিটি আমাদের করতে হবে। ডক্টর বণিক, আপনি আমাদের সঙ্গে থাকুন। যে টেস্টিং এর কথা ডক্টর বণিক বলছেন, সেই টেস্টিং যথেষ্ট উদ্বেগজনক। এখন এই মুহূর্তে কিভাবে এই সংক্রমণ আয়ত্তে আনা সম্ভব? খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, 25শে মার্চ আমরা প্রথম লকডাউনে প্রবেশ করেছিলাম। তখন দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল 606। দ্বিতীয় দফা লকডাউন আমরা শুরু করি 14 এপ্রিল, তখন আক্রান্তের সংখ্যা ছিল 10,815। 3 মে থেকে যখন আমরা তৃতীয় দফার লকডাউন, যেটা এখনো চলছে, আজকে শেষ হবে, তাতে আক্রান্তের সংখ্যা ছিল 40,263 জনের। সংখ্যা বাড়ছে, কোনো সন্দেহ নেই। পাশাপাশি মনে রাখতে হবে যে আমাদের দেশে টেস্টের সংখ্যাও বাড়ছে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই পজিটিভিটি রেট, গ্রোথ রেট, এইগুলো বাড়ছে কি বাড়ছে না। আমরা কিন্তু গত প্রায় এক পক্ষকাল গ্রোথ রেটকে একটা নির্দিষ্ট জায়গায় ধরে রেখেছি। অ্যাবসলিউট নাম্বারের দেখতে গেলে নাম্বার অফ কেস বাড়ছে, এটা যেমন উদ্বেগের, পাশাপাশি যদি আমরা গ্রোথ রেটটা ধরি, বাড়ার গতির হার যদি দেখি, তাহলে দেখব বাড়ার গতির হারটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতেই রয়ে গিয়েছে। সেই অর্থে এখন এই মুহূর্তে কিন্তু ততটা উদ্বেগের কারণ ঘটেনি। প্রশ্ন হচ্ছে যে লকডাউন করে আমরা অনেক বেশি কথা বলে ফেলছি। লকডাউন কিন্তু কখনোই এই জাতীয় একটা সংক্রামক ব্যাধি এলিমিনেট বা দূরীভূত করার ক্ষেত্রে একমাত্র অস্ত্র নয়। লকডাউন হচ্ছে আমাদের সময় কিনে নেওয়া, আমাদের নিজেদের প্রস্তুত করার একটা সময়, যে সময়ে আমরা আমাদের নিজেদের সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থাকে গুছিয়ে তুলব, আমাদের ঘর গুছাবো, আমাদের টেস্টের ব্যবস্থাপনা বাড়াবো, আমাদের মধ্যে যারা সংক্রামিত হবেন, যারা পজিটিভ ডিটেক্টেড হবেন, তাদের আইসোলেট করব, যারা তার কন্ট্যাক্টে আসবেন তাদেরকে আমরা কোয়ারান্টাইন করব, যাতে যে সমস্ত মানুষগুলো আইসোলেশনে থেকে ইনফেক্টেড, তাদের যাতে নজরদারি চালানো যায়, তারা যাতে জটিল থেকে জটিলতর অবস্থায় না যান, সেইটা দেখতে হবে। পাশাপাশি যাদের কোয়ারান্টাইনে রাখবো, তাদের মধ্যে তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যটাও যেন ঠিক থাকে, সেটাও দেখব। আর যেখানে এই করোনা ইনফেক্টেড মানুষগুলো ভর্তি হবে, তাদের নজরদারি করার পাশাপাশি আমরা একটা ম্যাপিং করব, কোথায় কতটা সংক্রমণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আমি নিশ্চয়ই জানি যে আমাদের দেশের বিভিন্ন এলাকার কতগুলো জোনে ভাগ করা হয়েছে।
এই জোনে ভাগ করার সময় মাথায় রাখা হয়েছে কোথায় কতটা সংক্রমণ ইতিমধ্যে আছে, কোথায় সংক্রমণের ছড়ানোর হার কেমন, এবং সেখানকার মানুষজন কেমন ভাবে রিয়াক্ট করছেন এই বিধিনিষেধ বা জীবনশৈলীর যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো মেনে চলার ক্ষেত্রে। তার উপরে ভিত্তি করেই আমরা এই জোনগুলোকে ভাগ করেছি। আমাদের উদ্দেশ্য হবে যে জায়গাটা ইতিমধ্যে ভালো জায়গা আছে, যাকে আমরা সবুজ বা গ্রিন জোনে রেখেছি, তাকে গ্রিন বা সবুজে রেখে দেয়া। আর যে জায়গাটা লাল আছে, অর্থাৎ যেখানকার এই মুহূর্তের পরিস্থিতি হয়তো একটু উদ্বেগজনক, সেই জায়গাটাতে আরো খারাপ না হয়ে যায়, বরং ভালোর দিকে আসে, কেসের লোড কমে, ইনফেকশনের রেট কমে, সেই ব্যবস্থাটি গ্রহণ করা। প্রথমে খবরের শিরোনামে ছিল ধীরে ধীরে এই ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, প্যান্ডেমিক হয়ে গিয়েছে। তারপর একটা সময় চীন মুক্ত মনে হয়েছিল, চীন মুক্ত। আজ এতদিন পরে নতুন করে চীনে সেই নোভেল করোনা ভাইরাসের হানা, কতটা আশঙ্কা? তাহলে কি এই ভাইরাসের সঙ্গেই আমাদের সহাবস্থান করতে হবে, এই ভাইরাস নিয়েই আমাদের চলতে হবে, ধীরে ধীরে নিজেদের প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে? প্রথম কথা হচ্ছে, আমরা ইতিমধ্যে অনেক অনেক রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে আছি। ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা আছি বেঁচে ইনফ্লুয়েঞ্জা নিয়ে, আমরা আছি বেঁচে ডেঙ্গু নিয়ে, আমরা আছি বেঁচে ম্যালেরিয়া নিয়ে। আমরা যুদ্ধ করছি, যুদ্ধে আমরা হারিনি, আমরা বেঁচে আছি এখনো। আমি খুব একটা আশ্চর্য হই, ডক্টর বিশ্বাস যেটা রিল্যাক্স কথা বললেন, আমি আর একটা শব্দ যোগ করি, রি-ইনফেকশন। আপনি যদি এই কোভিড-19 ভাইরাসটার কথা ভাবেন, রোগ সৃষ্টি করছে যে ভাইরাসটি, আমরা প্রথম থেকে বলে আসছি এটা খুব চঞ্চল ভাইরাস। এর চঞ্চলতার শেষ নাই, সীমা নাই। আমরা এখনো সঠিকভাবে বুঝতে পারিনি কতটা দ্রুততার সাথে এই ভাইরাস তার রূপ এবং চরিত্র পরিবর্তন করছে। আমরা যদি একটা উদাহরণস্বরূপ ডেঙ্গুর কথা বলি, ডেঙ্গু ভাইরাস চারটে প্রজাতির কথা আমরা ইতিমধ্যেই জানি। আমরা শুধু জানি যে একটা নির্দিষ্ট টাইপের ভাইরাস দিয়ে ডেঙ্গু হলে সেই ভাইরাসের সেই টাইপটার থেকে সারা জীবনের জন্য আমি প্রতিরক্ষা বা সুরক্ষা পেতে পারি, ইমিউনিটি থাকে, কিন্তু অন্য টাইপের থেকে আমার ইনফেকশন আবার নতুন করে হতে পারে। এবং দেখা গেছে সেকেন্ড অ্যান্ড সাবসিকুয়েন্ট ইনফেকশন উইথ আলাদা একটা স্ট্রেন দিয়ে হলে তার ফলাফল, তার জটিলতা অনেক বেশি হয়। আমরা জানি যে ইতিমধ্যে বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন এই কোভিড-19 অনেকগুলি ভাগ আছে, অনেকগুলি রূপ আছে। কোনটা কোথায় কতখানি মিউটেশন করছে সেটা আমরা এখনো জানি না। স্বভাবতই চীনের ইউহানের যে কথা আপনারা বলছিলেন, সেটা একটা আবাসনে হয়েছে, মানে একটা লোকালাইজড এলাকায় হয়েছে, ততটা উদ্বেগের কারণ নয়। যদি অনেকগুলো বিভিন্ন জায়গায় একই স্টেনের এই ইনফেকশনটা হতো, তাহলে হয়তো চিন্তার আরো বেশি হতো। আমি যে কথাটা আজকের এই অনুষ্ঠানের মারফত সমস্ত দেশবাসীর কাছে রাখতে চাই, যে এই কোভিড-19 ভাইরাসটি, এর ইনফেক্টিভিটি অর্থাৎ রোগ সংক্রমণের প্রবণতাটা বেশি থাকলেও এর কেস ফেটালিটি রেট অনেক অনেক কম। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে 2 থেকে 3% মানুষ এই ভাইরাসের আক্রমণে মৃত্যু মুখে পতিত হয়েছেন। স্বভাবতই অযথা অকারণে উৎকণ্ঠা, হতাশা বা আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের এই ভাইরাসকে নিয়ে বেঁচে থাকতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি, আমাদের যা আমরা অতীতে গত কয়েকদিন ধরে শিখেছি, সেগুলো মেনে চলতে হবে। যে 11 দফা আছে না, তাতে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, শর্ট টার্ম আর লং টার্ম। শর্ট টার্ম মানে এক্ষুনি যেগুলি করা দরকার। আমরা বারবার বলছি, এখন আমরা জেনে গেছি কোথায় কেস বেশি, সেই রেড জোনগুলোকে ফোর্স আমাদের কন্টেনমেন্ট করতে হবে, সেখানকার মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের এনশিওর করতে হবে ফ্রন্টলাইন ওয়ার্কারদের কাছে যাতে তাদের পিপিই সরবরাহ সুনিশ্চিত করা যায় এবং তারা যাতে নির্দিষ্টভাবে ঠিকভাবে পিপিইগুলো ব্যবহার করেন। 3 নম্বর হচ্ছে টেস্ট, ট্রেস এবং এই কাজটার গুরুত্ব। যত বেশি টেস্ট করবো, যত বেশি ট্রেসিং করে কন্ট্যাক্টকে আমরা কোয়ারেন্টাইনে এবং আইসোলেশনে রাখবো, তত কিন্তু কাজটা অনেক সহজতর হবে। এটাই হচ্ছে শর্ট টার্ম কাজ। জিডিপি টাকা বাড়বে কবে ট্রেনিং কমপ্লিট হবে সেসব জন্য অপেক্ষা করে লাভ নেই। আমাদের এখন কাজ হচ্ছে যে জায়গাগুলোতে সর্বাধিক কেস আছে সেইগুলোতে ফোর্স লকডাউন করতে হবে, মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে হবে, বেশি বেশি করে টেস্ট করতে হবে। কারণ অ্যাবসলিউট নাম্বার
তার কোনো গুরুত্ব নেই, যতক্ষণ যেটা রেট বা রেশিওতে আমরা আসছি ততক্ষণ তার গুরুত্ব কম। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ইনফ্রাস্ট্রাকচার, হাসপাতালের সংখ্যা বাড়ানো, ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রোটেকশন দেয়া, তাদের পার্টিসিপেশন অবশ্যই জনসাধারণকে সঙ্গে নিয়ে, তাদের সচেতন দৃষ্টিভঙ্গি এবং অংশগ্রহণকে সঙ্গে একদম নিয়ে এই সচেতন আমরা দৃষ্টিভঙ্গিটাই হয়তো কোথাও এখানে নেমেছিলাম। সেক্ষেত্রে লকডাউন ওয়ান, আনলক ওয়ানে আমরা ঠিক সেইভাবেই লাগছি। এখন প্রয়োজন যে পদ্ধতি, সেটা হচ্ছে ডাউন সাইজিং এবং আমাদের রিশিডিউলিং। আমাদের সর্বক্ষেত্রে কর্মী সংখ্যা কমাতে হবে, দরকার হলে বিভিন্ন শিফটে অফিস কাছারি খুলতে হবে, বাজারও বিভিন্ন শিফটে করা যায় কিনা প্রশাসনকে ভাবতে হবে, যাতে একসাথে অনেক মানুষ যেন একটা জায়গায় জমায়েত না হতে পারেন, সেটা বাস স্ট্যান্ড হোক, বাজার হোক, অফিস কাছারি হোক। ডাউন সাইজিং অ্যাট অল লেভেল এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে পথটা আমাদের নেওয়া উচিত সেটা হচ্ছে রিশিডিউলিং। ওই দিল্লিতে এক সময়তে একটা জোর গুজোর সংখ্যারের কথা এসেছিল, সেই রকম কিছু পন্থা প্রকরণ ভাবা যায় কিনা অফিস কাছারি, পথ ঘাট, বাজার, দোকান সমস্ত খোলার ক্ষেত্রে রিশিডিউলিং, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট একই দিনের মধ্যে করা যায় কিনা ভাবতে হবে। সর্বতভাবে চেষ্টা করতে হবে যাতে এক জায়গায় অনেকক্ষণ ধরে অনেক মানুষ না হাজির থাকেন। যত বেশি মানুষ কাছাকাছি ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকবেন তত বেশি কোভিড-19 ছড়ানোর সম্ভাবনা বাড়বে। এই বেসিক কথাটা মাথায় রেখে এইটা যাতে না হয় তার জন্য যা যা করণীয় দরকার সব কিছু করতে হবে। কেননা আমরা ইতিমধ্যেই জেনে গেছি আমাদের জনসাধারণের সচেতনতার মান কোথায় আছে। আমরা জেনে গেছি আমরা যতই গত 3 মাস ধরে সচেতনতামূলক কথাবার্তা বলি না কেন, মানুষ তার নিজের পথে চলছে। আইন কানুন দিয়ে, পুলিশ দিয়ে, জোর জুবুন করে তাদেরকে কিন্তু সহমত শেখানো যাবে না। স্বভাবতই আমাদের ভরসা রাখতে হবে নিজেদের শক্তির ওপরে। প্রশাসনের প্রত্যেকটা স্তরে কিন্তু এখন ডাউন সাইজিং এবং রিশিডিউলিং এই পথে হাঁটা ছাড়া অন্য কোনো উপায় নেই সংক্রমণকে হাঁটানোর। পাশাপাশি যেটুকু মানুষ নামছেন তাদের জন্য বাস বলুন, গণপরিবহনের অন্যান্য ব্যবস্থা বলুন, সেইগুলো কিন্তু সংখ্যায় বাড়াতে হবে যাতে মানুষ ওই বাদুর ছোলা হয়ে না যান। মানুষ যাতে নিজেদের মধ্যে শারীরিক দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে যেতে পারেন এবং অফিস কাছারিতেও যাতে বেশি মানুষ একসাথে না যান। এখন প্রয়োজন হচ্ছে অন্য পন্থা নিয়ে অফিস কাছারির কাজ করা, যখন আমরা বলছিলাম ওয়ার্ক ফ্রম হোম, সেই রকম কিছু করা যায় না, যায় কিনা দেখতে হবে। ডিজিটাল দুনিয়াকে ব্যবহার করে, ডিজিটাল সুযোগ সুবিধাকে ব্যবহার করে মানুষের সাথে মানুষের ইন্টারাকশন কমানো যায় কিনা, মুখোমুখি কথাবার্তা বলা, সেই মন্দিরেই বলুন, মসজিদেই বলুন, গির্জায় বলুন, সর্বত্র মানুষ যাতে একসাথে ভিড় না করেন সেই পথেই আমাদের হাঁটাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং সেই পথেই আমাদের হাঁটতে হবে। পরিকল্পনা করে হাঁটতে হবে, পরিকল্পনা করে লোকজনের সমাবেশ কমাতে হবে। একেবারেই তাই।